দেশ স্বাধীন হলো কিন্তু দুভাগে হলো, এইটা কেমন যেন অদ্ভুত লাগছিল। স্বাধীনতার বিনিময়ে দেশভাগ হলো নাকি দেশভাগের বিনিময়ে স্বাধীনতা পেলাম? একটা বিশাল সংখ্যক লোকের মাথায় নিরানন্দের বোঝা চাপিয়ে দাও। দেশভাগের খুব বড় ইম্প্যাক্ট সাহিত্যে কিছু নেই। আমার সমস্ত পা, ডান এবং বাঁ পা বেয়ে হাজার হাজার পিঁপড়ে বেয়ে উঠে প্রচণ্ড কামড়। আমারও মনে হয়েছিল যে বাংলাদেশের সঙ্গে আমাদের পাসপোর্ট ভিসার সম্পর্ক থাকবে। এখনকার যুবক যুবতীরা কতখানি স্বাধীন হয়েছে বলে গর্ব অনুভব করে আমার সন্দেহ আছে। রিলিজিয়ান মানে শুধু মন্ত্রপাঠ তো নয়, রিলিজিয়ান হচ্ছে ওয়ে অফ লাইফ, যে আমার স্বদেশ আমাকে এইভাবেই শেষ বিদায় জানালো। নমস্কার, দ্য বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত। আজকে 15ই অগস্ট, আমরা 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এই 80তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক উল্টো পিঠেই আরও একটি শব্দ রয়েছে, দেশভাগ। এই দেশভাগের গ্লানি কিন্তু এখনো মোছেনি। এখনো কিন্তু লক্ষ লক্ষ মানুষের মনের ভেতর গভীর ক্ষত অম্লান। এখনো কিন্তু অনেক উদ্বাস্তুদের কান্না আমাদের কানে ভেসে আসে। বর্তমান প্রজন্ম এই দেশভাগ বা স্বাধীনতা উদযাপন এই নিয়ে কি ভাবছে, তাদের কি ভাবা উচিত আগামী দিনে, কিভাবে তারা সত্যের অনুধাবন করবে? ইতিহাসের সন তারিখ দেখে, নাকি কোনো সাহিত্যিকের লেখনী থেকে, নাকি রাজনৈতিক বাক বিতণ্ডা থেকে? স্বাধীনতার বিনিময়ে দেশভাগ নাকি দেশভাগের বিনিময়ে স্বাধীনতা? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা চলে এসেছি এক স্বনামধন্য সাহিত্যিকের বাড়িতে, যিনি প্রত্যক্ষ করেছিলেন তার কিশোর বয়সে এই দেশভাগকে, যার লেখনীতে বারবার ফিরে এসেছে এই দেশভাগ, উদ্বাস্তুদের গল্প এবং দেশভাগ পরবর্তী সময়ে মানুষের জীবনের অস্তিত্ব সংকট, সংগ্রাম, অসহায়তার কথা। যিনি মানব জমিন উপন্যাসের জন্য পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার। ঠিকই ধরেছেন, আজকে আমাদের অতিথি স্বনামধন্য কথা সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নমস্কার স্যার, কেমন আছেন? আছি, ভালোই আছি। স্যার, আজকে আমরা জানতে চাইবো, আজকে 15ই অগস্ট, স্বাধীনতার উদযাপন হচ্ছে, আবার এটারই বিপরীত একটা সত্য রয়েছে, দেশভাগের গ্লানি। এটা নিয়ে কি বলবেন? প্রথম কথা দেখো, দেশকে স্বাধীন করার জন্য বহু শহীদ প্রাণ দিয়েছেন। দীর্ঘদিন বহু মানুষ লড়াই করেছেন, স্বাধীনতা সংগ্রাম হয়েছে। সশস্ত্র সংগ্রাম হোক, অহিংস সংগ্রাম হোক, কিন্তু হয়েছে। নেতাজি দেশ ত্যাগ করেছেন, তিনি সৈন্য সামন্ত নিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য চেষ্টা করেছেন। এই স্বাধীনতার যে কি অসীম মূল্য, সেটা আমরা তখন উপলব্ধি করেছিলাম সেই বালক বয়সে, যে ভারতবর্ষে স্বাধীন হওয়াটা দরকার। তারপরে সেই প্রার্থিত স্বাধীনতা আমরা পেলাম। দুঃখের কথা হচ্ছে, বা বলতে পারো সুখেরও কথা, সেই সময় আমি ছিলাম ময়মনসিংহে। আমার বাবার মধ্যেই চাকরি, রেলের চাকরি করতেন। নানা জায়গায় তাকে কোচিং দেওয়া হতো। ঠিক সেই সময় দেশভাগের মানে স্বাধীনতার বছরখানেক আগে বাবা ওই পূর্ববঙ্গের মধ্যে, ওখানে আমরা ময়মনসিংহে স্থিত হই। ময়মনসিংহে আমার জন্মস্থান, ওখানে আমাদের বাড়ি আছে। খুব আনন্দে ছিলাম যে এখন ময়মনসিংহে থাকবো, খুব আনন্দে থাকবো। দেশের বাড়ি বলতে পারে, দেশের মোটা আমার দেশ নয়, আমার দেশ ঢাকা বিক্রমপুর, কিন্তু ওখানে দাদু বাড়ি টাড়ি করেছিলেন, প্র্যাকটিস করতেন, ওখানে লয়ার ছিলেন। তো সেই আনন্দ, যখন আনন্দের প্রায় ডগমগ হয়ে আছি সেখানে, ময়মনসিংহ আমার খুব প্রিয় জায়গা, ভীষণ প্রিয়। নদী সামনে, নদী আমাদের বাড়ির সামনেই। তারপরে
গাছপালা, জঙ্গল, দুটো বাগান বাড়ির মধ্যে। খুব একটা আমরা সম্পন্ন পরিবার নয়, কিন্তু তাহলেও আমাদের অভাবও ছিল না তেমন। তখন দাদু চলে গেছেন, ঠাকুমা আছেন। হঠাৎ খবর পেলাম দেশ স্বাধীন হচ্ছে এবং সেই সঙ্গেই পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান বলে ঘোষিত হয়েছে। আমাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে। এই দেশ ছেড়ে যাবো এটা তো ভাবতেই পারতাম না তখন, কেননা তখন ওই পূর্ববঙ্গ এমন প্রিয় জায়গা, তার নদী, তার গাছপালা, তার পরিবেশ জন্ম থেকে দেখে আসছে। যা হয় জন্মভূমির সব প্রতি একটা মুগ্ধতা তো থাকেই, মাথায় বজ্রাঘাতের মতো। দেশ ছেড়ে আমাকে থাকতে হবে, কারণ বাবা বিভিন্ন জায়গায় বদলির চাকরি, আমাকে চলে যেতে হবে। তো দেশটা তো আছে, কোনো না কোনো দিন তো ফিরে আসতে পারবো। এখন যদি দেশটাই না থাকে তাহলে হয়তো রইল পেন্সিল। এই তখন আমার 10-11 বছর বয়স, মানে কি যে একটা বিষণ্ণতা গ্রাস করলো তা তোকে বোঝাতে পারবো না। কেননা ওই জায়গায় বারবার ফিরে যাই, দাদুর স্মৃতি, ঠাকুমার ভালোবাসা, জেঠিমা, ঠাকুমা সব মিলেমিশে একটা অদ্ভুত পরিবেশ, যৌথ পরিবার। যদিও মাটির ভিটি ওরা ঘর, খুব একটা দালাল কোঠা নয়, তাহলেও সেটাই যেন একটা কি বলবো, একটা যেন হিপনোটিক তার পরিবেশ, আবহ। ওই নদীতে সাঁতার শিখেছি, ওখানে সাইকেল চালানো শিখেছি, ঘোড়ায় চড়া শিখেছি। তখন আস্তে আস্তে সব আত্মীয় স্বজন চলে গেছে, জেঠিমা, জ্যাঠামশাই, দাদারা সব চলে গেল। এক দাদা ছিলেন, আর ঠাকুমা, আমি আর দিদি, মা, বাবা, আমার ছোট 2 ভাই বোন তারা চলে গেলেন। তখন ওখান থেকে অবসর দিয়ে যারা চলে গেলেন, আমি তাদের বাবার গোষ্ঠী হলো। আচ্ছা, আসামে। বাবা তো আসামে চলে গেলেন, আমরা একা রয়ে গেলাম। তখন মনে আছে 14ই আগস্ট বোধ হয় পূর্ব পাকিস্তান স্বাধীন হলো। তো কি করতে হবে আমি জানি না। তো হঠাৎ আমার ওই যে দাদা ওখানে আমাদের সাথে থাকতেন, আমার জাতীয় দাদা মেজদা, আর এক বন্ধু, আমরা তাকে ফজলুল বলে ডাকতাম। আচ্ছা, তিনি এসে আমাকে বললেন যে শোন, তোরা বাড়িতে ফ্ল্যাগ তুলিস না কেন? আমি তো হতভম্ব, ফ্ল্যাগ তুলতে হবে তো জানাও ছিল না। পূর্ব পাকিস্তানের ফ্ল্যাগ, অর্থাৎ সবুজ সাদা স্পেসিফিক রং। হ্যাঁ, তো সেটা তো বাড়িতে ছিল না। ওরা বুঝলেন, বুঝে বললেন যে শোন, মানুষে কওয়াকই করতেছে যে এই বাড়িতে ফ্ল্যাগ তোলে নাই, আমি একটা ফ্ল্যাগ পাঠাইতেছি, তুই যাবে। ফ্ল্যাগ পাঠিয়ে দিলেন। আমি একটা বাঁশে, সরু বাঁশ, বাড়িতে তখন বাঁশটা অভাব নেই, সেই বাঁশের ডগায় সেই ফ্ল্যাগ তুলে দিলাম। তারপরে বেরোলাম মানুষের আনন্দ দেখতে। আচ্ছা, এই রাস্তাঘাট তখন সেই নতুন লুঙ্গি পরে সব, তখন অনেক হিন্দুই চলে গেছেন, বেশিরভাগই তারা মুসলমানরা আছেন, সব ওদের পরিচিতই অনেকে। আমরা তো একসঙ্গে ছিলাম, মিলেমিশে হিন্দু মুসলমান। বেরোলাম, যেটা মানুষের উৎসব, আনন্দের কোনো সীমা নেই, মাঠ ভাঙা আনন্দ, সমস্ত শহর ভাসছে। কাইঠা বোম বলে একটা ছিল, ওই সরু ওই লোহার পাইপের মধ্যে বারুদ ঠুসে সৌতে আগুন দেওয়া হতো, বিরাট শব্দ। আচ্ছা, কাইঠা বোম বলতো, এটা সেলিব্রেশনের জন্য। সেলিব্রেশনের জন্য সেই কাইঠা বোম ফাটছে,
যে সব কিছু দেওয়া হয়েছে, সারি 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 গাড়িটা একের পর এক পাচ্ছে, আর লোকে হই হই পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ সমস্ত করছে। আর দেশ স্বাধীন হলো, কিন্তু দুভাগে হলো। এইটা কেমন যেন একটা অদ্ভুত ছিল যে আমাকে কিছুদিন পরে দেশ ছেড়ে চলে যেতে হবে এবং এ দেশে আর ফেরা হবে না, আর দেশ বলে ভাবতে পারবো না। সবটাই যেন একটা আমাদের অনেকের ইচ্ছার বিরুদ্ধে একটা গৃহীত সিদ্ধান্ত। আমাদের এটা ইচ্ছে নয়। এই যে সমস্ত মানুষজন, গরিব মানুষজন যারা, তাদের না আছে পয়সা, না আছে ভবিষ্যৎ, না আছে আশ্রয় কোথাও, এই বাংলায় এলে পরে কোথায় তারা যাবে, কোথায় তারা আস্তানা গাড়বে, তার তো কোনো নিশ্চয়তা নেই। অনেকে আত্মীয় স্বজন বলে কেউ নেই এদেশে, তাদের আছে, তাদের তো আছে। হাজার হাজার লোক তখন এক্সোডাস হচ্ছে, চলে যাচ্ছে। তো এই স্বাধীনতার পরও আমি 3 মাস ওখানে ছিলাম। আচ্ছা। আমি তারপর স্কুল যেহেতু খোলা, স্কুলে ক্লাস করতে হয়, আমি আর দিদি আর ঠাকুমা আর ওই দাদা, আমরা ওখানে রয়ে গেলাম। 3 মাস স্কুলে ক্লাস করেছেন তখন? হ্যাঁ, স্কুলে গেছি, ক্লাস করেছি। তো সব মাস্টারমশাই সবাই একই আছেন। আস্তে আস্তে মানে চেঞ্জ হচ্ছে। 3 মাসের মধ্যে বুঝতে পারলাম যে চেঞ্জ হয়ে যাচ্ছে, বদল আসছে, আমাদের পরিবেশ পাল্টে যাচ্ছে, আগের মতো নেই সব কিছু। কারণ একটা যেটা হয়, একটা জাতিকে তুমি বললে তোমার এটা দেশ, তো সে সেখানে প্রাধান্য পাবে। আর আমরা তখন সংখ্যালঘু হয়ে যাচ্ছি, মানে হিন্দুরা। সেটা কি বুঝতে পারছিলেন তখন ওখানে থেকে? খানিকটা বুঝতে পারছি না, সংখ্যালঘু নির্যাতন বা ওইসব কিছু সেসব হয়নি, কিন্তু এটা বুঝতে পারছিলাম যে আমাদের আগের পরিবেশটা পাল্টে গেছে, এখন আর সেটা নেই। কিরকম চেঞ্জ? এই চেঞ্জটা যদি একটু বলেন। সেটা ঠিক বোঝানো যাবে না। ধরো দোকান হাত বদল হয়ে গেছে, যে দোকান থেকে জিনিস নিতাম সেই দোকানে আর সেই দোকানই নেই, আরেকজন অন্যজন বসে আছেন। এরকম ভাবে বাড়ি ঘর সবই একটু একটু করে হাত বদল হচ্ছে, বা অল্প স্বল্প করে হতে শুরু করেছে। 3 মাসের মধ্যে তো খুব বেশি কিছু হয়নি। তা বহু লোক চলে গেছে, এটা বুঝতে পারছি যে বহু লোক শহর থেকে চলে গেছে, সবটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। একটা ফাঁকা জায়গায় নতুন লোকের তখনও বসেনি। আচ্ছা, ফাঁকা হচ্ছে আর কি, বাড়িঘর ফাঁকা হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছি। আর সেই পরিবেশটা যেন কোথাও মিসিং। এটা হবেই জানা কথা। আসলে সে কালচার আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। তো সেখান থেকে তো আপনি এবার চলে এলাম, মানে আমরা ডিসেম্বর মাসে, আগস্টে স্বাধীন হলো, তারপরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে আমি ঠাকুমা দিদি আমরা ওখান থেকে রওনা হলাম। তো মেয়েদের পাস ছিল, বাবার পাশে আমরা ওখান থেকে আস্তে আস্তে উঠে রওনা হলাম। ট্রেন চেঞ্জ করে সে আমিনগাঁও, সেখানে চলে গেলাম। কিন্তু মনের যে একটা দীর্ঘ বিষাদ আরটা মনে আছে, সেটা তোমাকে বলবো ভাই, অদ্ভুত গল্প। আমাদের বাড়ির সামনে একটা মাঠ ছিল, ছোট মাঠ, আমরা খেলাধুলো করতাম ওখানে। বাড়িতে একটা উঠোন ছিল, মস্ত বড় উঠোন। আর বাড়ি বলতে বাবার দাদুর যে কাছারি বাড়ি ছিল, সেটা একটা ঘর ছিল, বিরাট বড় ঘর, আর তার পাশে একটা বিরাট বড়, বেশ বড় একটা মাঠ ছিল। সেই মাঠে আমরা খেলাধুলো করতাম। আমরা দেশ ছাড়লাম ভোরবেলা মানে তখন অন্ধকার, তখনও সূর্য ওঠেনি বা সূর্যের উঁকি দেখা যাচ্ছে, একদমই অন্ধকার। আমি, ঠাকুমা, দিদি, আর তখন তো ট্যাক্সি ছিল না, ঘোড়ার গাড়ি,
ওকে। ঘোড়ার গাড়ি ডাকা হয়েছে, ঘোড়ার গাড়িতে উঠে আমরা স্টেশনে যাব। তখন ওই মাঠটার মধ্যে পা দিয়েছি, হাফ প্যান্ট পরতাম তখন। উঠোন থেকে বেরিয়ে বাড়ির মাঠে যখন পা দিয়েছি, তখন হঠাৎ ওটার পিঁপড়ের বাসা আমি ভেঙে ফেলেছিলাম। আমার সমস্ত পা, ডান এবং বাঁ পা বেয়ে হাজার হাজার পিঁপড়ে বেয়ে উঠে প্রচন্ড কামড়। ছোট ছোট লাল পিঁপড়ে থাকে, কামড় মানে অসহ্য জ্বালা। ঠিক কোনো রকমের পিঁপড়ে টিপড়ে পুরো ঝেড়ে ফেললাম, চিৎকার করে মানে উঠলাম যে ব্যথার চোখে। তখন মনে হলো যে আমার স্বদেশ আমাকে এইভাবেই শেষ বিদায় জানালো আর কি, যে লাস্ট কেক। যে কারণ ওইখানে আমি সারা বিকেল খেলাধুলো করি, কখনো পিঁপড়ে কামড়ায়নি। সেই দিনই ঠিক 63 সময় ওই পিঁপড়ে কেন কামড়ালো, সেটা আমার কাছে আজও রহস্যময়। তো যাই হোক, চলে আসলাম। দেখো, এই স্বাধীনতার যে আনন্দ, মানুষ স্বাধীন হলো, দেশ স্বাধীন হলো, দীর্ঘ সংগ্রামের পর, অনেক ত্যাগের পর, অনেক শহীদের রক্তদানের ফলে দেশ স্বাধীন হলো ঠিকই, কিন্তু একটা বিশাল সংখ্যক লোকের মাথায় নিরানন্দের বোঝা চাপিয়ে দাও। একদম। দেশ স্বাধীন হলো এই আনন্দ আমরা যারা পূর্ববঙ্গ ত্যাগী উদ্বাস্তু, তারা কিন্তু একেবারেই অনুভব করতে পারি। দেশ স্বাধীন হলো, এটা কোন স্বাধীনতা? এটি আমাদের কাছে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। এটা কি স্বাধীনতা পেলাম আমরা? আমাদের দেশ, বাড়ি, ঘর সব ছেড়ে, জমি বাড়ি ছেড়ে, চাষ আবাদ, যার যে প্রফেশন ছিল, সমস্ত পেশা ছেড়ে আমাকে একটা অন্য দেশে চলে যেতে হবে, নতুন ঠিকানায়, কোনো নিশ্চয়তা নেই, আশ্রয় নেই, খাবার নেই, রুজি রোজগার নেই, আমাকে চলে যেতে হবে। এই যে একটা বিপুল সংখ্যক মানুষের ঘাড়ে নিরানন্দের বোঝা চাপিয়ে দেওয়া হলো, তাদের মত না নিয়ে, তাদের ইচ্ছা অনিচ্ছা ধারই ধারা হলো না। কিছু রাজনীতিবিদ দিল্লিতে বসে বা লন্ডনে বসে একটা সিদ্ধান্ত নিলেন, তার ফলটা কী হবে, তার ইম্প্যাক্টটা কী হবে, তা তারা একবারও চিন্তা করলেন না। ফলে এই বিপুল সংখ্যক উদ্বাস্তু অসহায়ের মতো তারা চলে এলো। তারপরে পথে ডাকাতি হাজানি তো বিস্তর হয়েছে। যার খুচকুড়ো ছিল সম্বল, নিয়ে আসছে 1 কোটি টাকা, সেটাও ডাকাতটা কেটে নিল। জিনিসপত্র, সোনা দানা যা ছিল দিয়ে দিতে হলো। এরকম বহু ঘটনা ঘটেছে আমাদের দেশের বাড়িতে, বিক্রমপুরে, সেখানে ডাকাতি হয়েছে। দেশভাগের পরে? হ্যাঁ, দেশভাগের পরে। তারা তো আসতে পারেনি তখন, অত দ্রুত আসা সম্ভব ছিল না, প্রস্তুতি নেই। তখন ওইখানে 2বার ডাকাত পড়েছিল বাড়িতে, কিছুই ছিল না, আমরা তো বড় লোক নয়। তা সত্ত্বেও যা ছিল, সোনা দানা, কানের মাকড়ি, একটা সরু হার, চেন, যা ছিল সব, ঘটি বাটি, পেতল কাঁসা, সব নিয়ে চলে গেছে। তো অরাজকতার একটা পরিবেশ। তো এইভাবেই স্বাধীনতাকে আমরা পেলাম। কিছু লোক স্বাধীনতাকে উপভোগ করলো, ভারতবর্ষের সবাই তো আর এরকম ভাগাভাগির শিকার হয়নি, আমরা হয়েছিলাম। তো এইদিকে এসে কি দেখলেন? ওদিকে তো পতাকা তুলেছিলেন বাড়িতে, যখন জানতে পারলেন তুলতে হবে, যখন পূর্ববঙ্গ থেকে আজকে চলে এলেন পশ্চিমবঙ্গে, এখানে এসে কি দেখলেন? আমাদের, অর্থাৎ আমার বাবার এবং আমাদের পরিবারটি খুব অসুবিধা হয়। বাবার এর চাকরির দরুন আমাদের জিনিসপত্র নিয়ে তো বাগান তেল থেকে দেওয়া হয়, বাগান ভর্তি করে জিনিসপত্র পাচার করে মা বাবা তো চলে এসছেন। আমিনগাঁও তো ভারতবর্ষের মধ্যে। আমরা যে চলে এলাম, আমাদের কটা কষ্ট হয়নি, কেননা আগে বাংলোতে আমরা থাকছি, আমাদের বাবার চাকরি আছে, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের, নর্মাল, আমরা নর্মাল। কিন্তু আমার যে পিসিরা, ঠাকুমা আমাদের কাছে চলে এসছে, পিসিরা আছে,
তারপর জ্যাঠামশাই এলেন, আরো অনেকে আত্মীয় স্বজন, বহু পরিচিত যারা আছে, তারা এসে যা ভয়ঙ্কর অরাজকতার মধ্যে পড়লেন। যাদের আত্মীয় স্বজন ছিল তারা তো আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নেন, কিন্তু সেখানেও ঠাঠাঠাঠি হয়ে গেল। কেউ হয়তো একটা ছোট বাড়ি নিয়ে থাকি, সেখানে আরো 4-5 জন ঢুকে গেল, ফলে একটা দম বন্ধ করা পরিস্থিতি। আর কেউ ক্যাম্পে থাকলো, শিবিরে থাকলো, উদ্বাস্তু শিবির করা হয়েছিল, সেখানেও নানা রকম অসুবিধে, অসুখ বিসুখ, করোনা হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, টাইফয়েড হচ্ছে, জলবসন্ত হচ্ছে। ওই ইয়ে দিয়ে ওই কি বলা হয়, সাহায্য, অনুদান, সরকারের অনুদান সে তো যথেষ্ট ছিল না, খুব সামান্যই পাওয়া যেত, তাতেই কোনো রকমের পুনর্বৃত্তি হতো, রেশন চালু হলো এইসব। তো সেই শিবিরগুলোতে আমি যে খুব একটা যেতে পেরেছি তা নয়, কিন্তু শিবিরগুলো যে হয়েছিল দেশ দূর থেকে। আর স্কুল ছেড়ে চলে এসেছি আমি, তো তখন কোনো স্কুলই ছিল না। আচ্ছা, কোথায় পড়বো? বাবার বদলির চাকরি, আবার কিছুদিন পর বাবা বদলি হলেন লামডিংয়ে, ওই আসামে, লামডিং, বদরপুর, পান্ডু, এইভাবে আমরা ঘুরে ঘুরে বেড়াতাম। কদিন পর পরই বাবা বদলি হতেন, হয়তো 1 বছর 2 বছরের মধ্যে ভর্তি হতে হতো এরকম। তো দেশে যেটা বিরাট অরাজকতা চলছে সেটা তো বুঝতে পারতাম, খবরের কাগজে দেখছি, উদ্বাস্তু সমস্যা নিয়ে প্রতিদিন দেখা হচ্ছে। উদ্বাস্তু সমস্যাই তখন আমাদের খবরের মতো খবর। হ্যাঁ, তো এই উদ্বাস্তু, এই কথাটার যে গভীরতা, তরুণ প্রজন্মকে যদি আজকে বলতে হয়, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? কারণ এখনো উদ্বাস্তু কথাটা কিন্তু চলে যায়নি সম্পূর্ণভাবে, আমরা আজও খবরের কাগজের পাতায় দেখি এই শব্দটা বারবার। তুমি দেখবে যাদবপুর, বিধানপল্লী আর বিজয়গড়ে আমার 2 পিসি থাকতেন। তারা এসে এখানে জমি পেয়েছিলেন, সেখানে তারা কোনো রকমে ছাউনি টাউনি করে তারা আশ্রয় দিয়েছিলেন। ফলসা বলছিল ওখানে, ফলসা চেনা তো, ফলসা বিরাট জঙ্গল ছিল, সেই জঙ্গল হাসিল করে ওখানে জমি বিনা পয়সায় দেওয়া হয়েছিল উদ্বাস্তুদের জন্য। তখন যেতাম দিন সমস্ত বাড়িঘর, মানে সেই টিনের চালা কোনো রকমের বেড়া দিয়ে ঘর করা হয়েছে। পিসিদের বাড়িতে প্রায় যেতাম, তখন তো কলকাতায় যখন এলাম তখন। তারপরে আস্তে আস্তে তারা সঞ্চয় করে করে ইটের বাড়ি তুলতে শুরু করলেন। এখন যত প্রতিবি চিনতে পারবে না, তখন যে ছিল সমস্ত টিনের চালার ঘর, দীনদরিদ্র একটা পরিবেশ। দীর্ঘকাল অধ্যবসায় এবং চেষ্টায় তারা আস্তে আস্তে বাড়িঘর তুলতে লাগলেন। তারপরে তো সেই বাড়িঘরগুলো আবার প্রমোটার কিনে নিল, এখন বড় বড় বাড়ি হচ্ছে, প্রমোটিং হচ্ছে। তখন বিজয়গড়কে চেনা যাবে না, সেই বিধানপল্লীকেও চেনা যাবে না। আস্তে আস্তে উদ্বাস্তু সমস্যার সমাধান একরকম হয়েছে বলতে পারো, কিন্তু এখনো বহু মানুষ দেশ হারানোর দুঃখটাকে, যাদের এখন বেঁচে আছেন যারা, তারা ভোগ করেন। কিন্তু পরবর্তী প্রজন্ম যারা এই দেশে জন্মেছে, তারা হয়তো অতটা আমার দেশ ছিল বহু জায়গায় এটা অনুভব করে না। আমার ছেলে মেয়ে যেমন অনুভব করে, তার দেশ দেখেনি। আর দেশের মায়া কি, জন্মভূমির মায়া কি, তাদের জন্মভূমি এটাই। তারা তো আর পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আলাদা করতে পারছে না, তাদের কাছে পশ্চিমবঙ্গটাই জন্মভূমি। আমাদের কাছে ওই একটা স্মৃতি থাকবেই, পশ্চিমবঙ্গ তো আমাকে অনেক দিয়েছে, পশ্চিমবঙ্গ যে আমার মাতৃভূমি না এমন তো নয়, ঠিকই এও মাতৃভূমি, আর বাংলাটাই মাতৃভূমি। কিন্তু তবু পূর্ববঙ্গে যে আমার জন্ম হয়েছিল, যেখানে আমার দাদুর স্মৃতি রয়েছে, আমাদের দেশের একটা আলাদা কালচার মতো ছিল। বাঙালরা যেরকম হয় আর কি, খুব আত্মীয় বৎসল হয়, হই হই করে বাঁচতে ভালোবাসে, খেতে ভালোবাসে, তাই যেটা আলাদা জীবনধারা ছিল, সেই জীবনধারা সমস্ত কিছু। যখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, এই জয়েন্ট ফ্যামিলি মানে হচ্ছে যে অনেক সহনশীলতা থাকলেই তবে জয়েন্ট ফ্যামিলিতে থাকা যায়। কেননা সেখানে নানা রকমের ব্যাপার থাকে, বহু লোকের সঙ্গে তোমার নিত্য একটা হচ্ছে, কি বলে, লেনদেন হচ্ছে, মানসিক লেনদেন বড় খেলা হচ্ছে।
এইসব জিনিস মনে পড়ে। আপনার উজানে আমরা সেটার তো ছোঁয়া পাই। হ্যাঁ, অনেকটা তো আছে। তো আমি জানতে চাইছি যে এখন এই ধরুন আজকে বাংলাদেশে বিভিন্ন সমস্যা বা রোহিঙ্গা, এই যে বিভিন্ন মানুষজন চলে আসছে, তারাও কোথাও দেশ হারাচ্ছে বা দেশে সেফটি সিকিউরিটি পাচ্ছে না, কোনো কারণে ফিরে আসছে, আবার এ দেশ থেকে তাদের বলা হচ্ছে তুমি আমাদের কেউ নও, চলে যাও। তারা হয়তো অনেক দিন এখানে থেকে গেছে। তো সেইটা নিয়ে তরুণ প্রজন্মও কিন্তু আজকে উদ্বাস্তু, এই পার্টিকুলার শব্দটার সাথে পরিচিত হচ্ছে। সেটা নিয়ে কি বলবেন? দেখো, ইউরোপে তো আলাদা আলাদা দেশ, সব জার্মানি, ফ্রান্স, স্পেন, ইটালি, এইসব। কিন্তু এখানে কোনো টাসপোর্টের ব্যাপার নেই। যে কেউ যে কোনো দেশে যেতে পারে, উইদাউট এনি পাসপোর্ট তারা যেতে পারে। এখানে ভিসা পাসপোর্টের কোনো ব্যাপার নেই। আমারও মনে হয়েছিল যে বাংলাদেশের সঙ্গে আমাদের পাসপোর্ট ভিসার সম্পর্ক থাকবে কেন। বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এ তো আমাদের প্রতিবেশী দেশ। এগুলোর সঙ্গে আমাদের এমন সুসম্পর্কটা তৈরি হতে পারত যেখানে ভিসা পাসপোর্টের দরকার হবে না, মুক্ত যাতায়াত হলে খুব ভালো হতো। কিন্তু কেন জানি না, একটা রেশারেশি সম্পর্ক, একটা শত্রুতার সম্পর্ক। বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল তখন তো ছিলই, তারপরে বাংলাদেশ হওয়ার পরেও এখনও যেন একটা স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে উঠছে না। এটা খুব বেদনাদায়ক। আমার মনে হয় যে ইউরোপ একটা উন্নত দেশ, সেখানে কিন্তু উন্নত দেশের একটা সবচেয়ে বড় লক্ষণই হচ্ছে এইটা যে পরস্পরের দেশে যাতায়াত করছে, ইন্ট্রুডার নেই, অনুপ্রবেশকারী বলে কাউকে বলা হচ্ছে না, যে যার দেশ থেকে অন্য দেশে যাচ্ছে আবার কাজ ছেড়ে ফিরে আসছে, এরকম আর ব্যাপারটা। আর এক দেশ থেকে আরেক দেশে ছেড়ে বসবাস করছে, এটাও গৃহীত ওখানে। কেউ যদি ফ্রান্স ছেড়ে ইটালিতে গিয়ে থাকে তারা কেউ কোনো আপত্তি করবে না যে আমি ইটালিতে বসবাস করবো। অনেকে থাকে তো এরকমটা আমাদের দেশে হতে পারত, সেটা তো হলো না। সেটা হলো না বলে এখন একটা অদ্ভুত ধরনের কৃত্রিম শত্রুতা তৈরি হচ্ছে। কৃত্রিম বলবো, মানুষের তো শত্রুতা হওয়ার কোনো কারণ থাকতে পারে না। ধর্মকে একটা কারণ করা হচ্ছে, কিন্তু ধর্ম কেন কারণ হবে? সব ধর্ম তো মানব ধর্ম। কাজে সেটা যাই হোক, সে তো হয়নি। তবে মানুষ যত উন্নত হবে, যত সিভিলাইজ হবে, আস্তে আস্তে হয়তো একদিন সমস্ত পৃথিবীটাই একটা গ্লোবাল ভিলেজ হয়ে যাবে এবং সব দেশের কাছে দারুণ, মানে কাঁটাতারের বেড়ার মানবিকতার বাধা তৈরি করবে না, হয়তো করবে না। এটা আপনি আশাবাদী? আশাবাদী মানে এটা আমার দুরাশা। হয়তো এরকমটা যে হবেই এমন বলতে পারি না, কিন্তু হলে ভালো হয়। কেননা আমরা সবাই তো একটা শান্তিপূর্ণ অবস্থান চাই। এখন যেরকম মনে করো ধর্ম একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, রাজনীতির আরও নানা রকম ফ্যাক্টর বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারপরে ধরো আমেরিকা একরকম বলছে, চীন একরকম বলছে, অন্যান্য দেশ একরকম বলছে, ইরান একরকম বলছে। মানে কণ্ঠস্বরগুলো তো মিলছে না। ফলে এখন আমরা পৃথিবীতে একটা অশান্ত পৃথিবীতে বসবাস করছি। এই অশান্তি যতদিন থাকবে ততদিন অস্বাভাবিক মৃত্যু থাকবে, যুদ্ধ বিগ্রহ থাকবে। তো এইখানেই আমি আসি আরেকটা জায়গায়। কিশোর বয়সের শীর্ষেন্দু মুখোপাধ্যায়, একটা বেদনা, একটা হতাশা তাকে গ্রাস করেছিল, সে দেখেছিল দেশভাগ। তো আমি জানতে চাইছি এমন কোনো ঘটনা, যে ঘটনা বা কোনো চরিত্র বা আপনার প্রিয় কোনো মানুষ বা ওই সময় ঘটে যাওয়া আপনার দেখা পারিপার্শ্বিক কোনো ঘটনা, যেটা আজও আপনার গল্পের চরিত্র বা আপনার গল্পের লেখনীতে আসেনি, কিন্তু আপনি বারবার ভেবেছেন যে লিখতে গেলেই মনে পড়ে, বা যখন একা থাকেন মনে পড়ে, বা অহরহ মনে পড়ে, বা বিশেষ করে এই 15ই আগস্টের দিন মনে পড়ে, এরকম কোনো ঘটনা যদি থাকে একটু শুনতে চাইব। 15ই আগস্টের দিন মনে পড়ে এমন ঘটনা তো ওই যা বললাম, আমার সেই দিনকার স্মৃতি। এছাড়া মনে পড়ার ঘটনা শুধু ময়মনসিংহের আকাশ বাতাস, শম্ভুগঞ্জের আলেয়া দেখতাম, কষ্টের পাশে আলেয়া তপ তপ করে ধরে উঠছে সন্ধ্যেবেলায়, জোনাকি জ্বলছে, আমাদের পুকুর পাড়ে ঢেকি শাকের জঙ্গল, কামরাঙা গাছ,
জামরুল গাছ আর ওই করম চা গাছ, গন্ধরাজ লেবুর গাছ, সব গাছপালায় একটা ভরা। আমরা টিনের ঘরে থাকতাম, মাটির ভিটি। কিন্তু আমি তো রেলের বাংলোতেও থেকেছি, খুব ভালো বাংলো, মানে একদম সাজানো গোছানো, ফার্নিশড, একদম ফার্নিশ, মানে আমাদের নিজেদের ফার্নিচার ছিল, ফার্নিশ দেওয়া হতো না। কিন্তু ওই যে ময়মনসিংহের বাড়িটা, যেটা তেমন কোনো স্মৃতিছাপ ছিল না, সেই বাড়িটার কথা কেন যে এখনো মনে পড়ে সেটা তো অত বোঝাতে পারবো না। এটা একটা মায়া, এই মায়ায় মানুষ আবদ্ধ। যে হোম বলতেই ওইটা মনে পড়ে। ওই একটা ওখানে একটা ছিল ঠিক, তার পরিবেশটা তো, আমি ওই খেলাধুলো, সাইকেল চালানো, সাঁতার দেওয়া, এই যে একটা তখন একটা অদ্ভুত ধরনের মুক্ত জীবন ছিল, সেটার কথা বলতে পারি না। আর আমাদের বাড়িতে দুর্গাপুজো হতো। দুর্গাপুজো মানে আমাদের দুর্গাপুজোর চল ছিল না, আমাদের পরিবারে হতো না দুর্গাপুজো, কিন্তু আমাদের একটি জ্ঞাতি ছেলে, সে ওই ষষ্ঠীর দিন কোথা থেকে একটা ছোট্ট একটা দুর্গা মূর্তি কাঁধে করে বাড়িতে নিয়ে এসছে। ওর বাবা ছিল পুরোহিত। আচ্ছা। কিন্তু ওই দুর্গা মূর্তি থেকে তিনি আত্মনাদ করে উঠেছেন যে এই পূজা কাটার দিনে তুই মূর্তি আনছস, এখন পূজা করবো কেমনে, তার তো পয়সা নেই, পয়সা নিয়ে দরিদ্র মানুষ পুজো করে তার রোজগার হয়। তখন চেঁচামেচি ছেলেকে ভীষণ বকাঝকাঝি করছেন, অমঙ্গল হবে যদি পুজো না করা হয়। তিনি পুজো করবেন কি করে, তার তো সম্বলটা নেই, পুজো করার সাধ্যই তার নেই। তখন আমার ঠাকুমা বেরিয়ে এসে বললেন যে যখন আনছে পূজা হইব। এই আমাদের বাড়িতে পূজা হলো, ওই ষষ্ঠীর দিন এসেছিল, সেই রাতারাতি একটা প্যান্ডেল মতো খাড়া করা হলো, বাঁশ করছি ইত্যাদি। বাঁশের তো অভাব ছিল না, ময়মনসিংহ বাঁশের জায়গা, সে প্রচুর বাঁশ বাড়িতে ছিল। সেই বাঁশ টিপড় এনে রাতারাতি একটা মণ্ডপের মতো তৈরি করা হলো, সেই দুর্গা প্রতিমা বসানো হলো। ওই জ্ঞাতি পুরোহিত যিনি ছিলেন আমাদের, তিনি পুজো করলেন 4 দিন ধরে, সে মহা আনন্দ। তারপরে প্রতি বছর পূজা হতো, কিন্তু 3-4 বছর হয়েছিল, তারপরে তো এই ভাগ হয়ে গেল। এই পুজোর কথা মনে আছে। আর পুজো আমরা করিনি, আর পুজো করা হয়নি। সব নানান কথা মনে পড়ে, কখনো এক একটা কথা মনে পড়ে। সেই ট্রেন যাচ্ছে তোমার শম্ভুগঞ্জ রেল ব্রিজ দিয়ে, আর শব্দ, সে রাত্রিবেলা ট্রেন যাচ্ছে, অদ্ভুত সুন্দর একটা শব্দ আমাদের কানে আসছে। ট্রেনটা ব্রিজ পার হচ্ছে, ব্রিজ পার হওয়ার সময় অন্যরকম শব্দ হয়, সে ঘুম 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 আস্তে করে শব্দটা আসছে, সেই শব্দ। আর ব্রহ্মপুত্র নদীতে সাঁতার কাটা, শীতকালে চর পড়ে যেত, সেখানে তরমুজ নানা রকম চাষ হতো। আর ওই শম্ভুগঞ্জের সেই আর একটা জিনিস ছিল, ব্রহ্মপুত্র আমাদের ঠিক পানির সামনেই ছিল, একদম সামনে দিয়ে ব্রহ্মপুত্র, ওখানে বিরাট নদী। ওখানে ওই পাট পচানো হতো, ভবিষ্যতে পাটের জায়গা, ওই পাট পচানো হতো জলে ফেলে। তাতে কটু গন্ধ ছিল, সে কটু গন্ধটা নদীর ধারে গেলেই নাকে আসতো, একটা তীব্র কটু গন্ধ। সেগুলোর কথা এখন মনে পড়ে। সে কটু গন্ধটা তখন ভালো লাগতো না, কিন্তু এখন মনে পড়লে স্মৃতিতে একটা কামড় দেয় যে ব্যস্ত ছিল সেই সময়টা। বেশ, আচ্ছা, আমি জানতে চাইবো যে দেশভাগের জন্য বাঙালির চরিত্রে কতটা পরিবর্তন এলো? দেশভাগের জন্য চরিত্র পরিবর্তন হলে তো ভালো হতো, কিন্তু বাঙালি তো সেরকম ভাবে দাঁড়াতে পারলো না। অর্থাৎ দেশভাগের ইম্প্যাক্টটা, আর যে ইকোনমির ওপর যে ভয়ঙ্কর একটা আঘাত করেছিল, সেটা কিন্তু এখনো রয়ে গেছে। সেটা কমে এসছে তার ইম্প্যাক্ট, কিন্তু এখনো রয়ে গেছে, মানুষ সামনে গেছে, অনেকটা দাঁড়িয়ে গেছে, কিন্তু অর্থনৈতিকভাবে এখনো বাংলা নড়বড়েই তো আছে। এখনো ভবিষ্যতে কি হবে জানি না। কিন্তু দেখো, এখনো বহু ছেলে, আমাদের পূর্ববঙ্গ থেকে আসা ছেলেরা, যেহেতু বাঙালিদের একটু লড়িয়ে হয়, একটু
পরিশ্রমী বেশি হয়। তারা বুঝেছিল যে আমাদের তো দেশ জমি আর নেই, জমি থেকে ধান চাল আসবে না, সুতরাং আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাদের দেশটা ছিল, দেশে জমি আছে, একটা ছেলে দুটো ছেলে বেকার হলেও কোনো অসুবিধে নেই, এটা ক্ষেতের চাল আছে, ডাল আসছে, ক্ষেতের ওই চাল ডাল দিয়ে তো খোরাকিটা চলে যায়। শুধু অনেকে চাকরি টাকরি না করেও দিব্যি বেকার জীবন কাটিয়ে দিত। সেটাতে উদ্বাস্ত হওয়ার পর আর সম্ভব নয়, কেননা ক্ষেত জমি তো গেছে। এদেশে এসে তারা তখন লেখাপড়া করা বা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি থেকে মন দিয়ে দাঁড়িয়েছে অনেকটা। সেদিক দিয়ে একটা ভালো জিনিস হয়েছে যে কিছু ছেলে যারা বেকার হলেও হতে পারত, বসে খেতে পারত একটা সময়, কিন্তু সেটা হয়নি। তারা কর্মক্ষম হয়েছে বা কাজকর্ম খুঁজে নিয়েছে বা নিজেকে যোগ্য করে তুলেছে, এটা হয়েছে। বেশ, যদি দেশভাগ না হতো তাহলে সমাজ, সাহিত্য এগুলো কেমন হতো আপনার কি মনে হয়? যদি না হতো দেশভাগ? দেশভাগ না হলে কি হতো এটা বলা খুব মুশকিল। একটা হচ্ছে যে আমাদের দেশভাগের আগে হিন্দু মুসলমানের সম্পর্কটার অবনতি হয়েছিল নানা রকম দাঙ্গা হাঙ্গামা ইত্যাদির ভিতর দিয়ে। দেশভাগ যদি না হতো তাহলে হিন্দু মুসলিম এক হয়ে থাকতে পারত। এখন কতটা থাকতে পারতো না পারতো সেটা তো কল্পনা করাটা খুব মুশকিল। কিন্তু এতদিন যখন ছিল একসঙ্গে, তখন দেশভাগ না হলেও একটা একসঙ্গে থাকার ব্যাপারটা হয়তো হতো। সাহিত্যে কি প্রভাব হতো, মানে কি পরিবর্তন আসতে পারতো? সেটা বলা মুশকিল। এই কারণে দেখো এখন সাহিত্য তো ঠিক ভাগ হয় না, সাহিত্যে দেশভাগ হয় না। ওখানেও সাহিত্য হচ্ছে, এখানেও সাহিত্য হচ্ছে, হয়তো একটু ভাষাটার একটু অদল বদল হয়েছে। ওখানে যেরকম সাহিত্যে কতগুলো টার্ম এসছে, আবার এখানে যেরকম অন্যরকম একটু তফাৎ, খুব বেশি নয় কিন্তু একটু হলো তফাৎ আছে। ওই দেশের চর্চাটা ওদের মতো করে করছে, এই দেশে আমরা আমাদের মতো চর্চা করছি। সাহিত্য কি হতো না হলে কিন্তু ভাষাটা এক হয়ে যেত, ভাষার এই বিভিন্নতাটা হতো না। দেশভাগ না হলে ভাষার একটা স্ট্যান্ডার্ড, একটা ভাষাই সাহিত্যে গৃহীত হতো বলে আমার ধারণা। আর একটা হতো যেটা, সেটা হচ্ছে যেহেতু মেলামেশাটা হতো সকলের সঙ্গে সকলের, সেহেতু সাহিত্যের হয়তো একটু প্রসার হতে পারত, আমার মনে হয়। বেশ, আগামী দিনে তরুণ প্রজন্ম আমরা যারা দেশভাগ দেখিনি, বা এখন যে একদম নতুন প্রজন্ম জেনজি যাদের বলছি, তো তাদের জন্য যদি দেশভাগ জানতে হয়, যদি স্বাধীনতার উদযাপন বা দেশভাগের যন্ত্রণা এটা বুঝতে হয়, তাহলে কি ইতিহাসের তারিখসন, রাজনৈতিক বাকবিতণ্ডা, নাকি সাহিত্যিকের লেখনী, কোনটা তাদের পাথে হওয়া উচিত সত্য উদ্ঘাটনের জন্য? সত্যি কথা বলি যে দেশভাগ নিয়ে সত্যিকারে ভালো উপন্যাস বা গল্প সেরকম লেখা হয়নি। ওটা একেবারে যাকে আমরা বলি একেবারে রানিং কমেন্টারির মতো, প্রত্যক্ষ দর্শন থেকে লেখা দেশভাগের ইতিহাস। একটা নতুন ইহুদি নামে একটা নাটক হয়েছিল, তার মধ্যে খানিকটা ছিল, আরো কিছু কিছু হয়েছে, আমাদের লেখা তো অল্প স্বল্প আছে। তো দেশভাগের খুব বড় ইম্প্যাক্ট সাহিত্যে কিন্তু নেই। দেশভাগের ফল আউট নিয়ে আছে, যেরকম ঋত্বিক ঘটকের ছবি আছে বা আরো কিছু কিছু এরকম প্রোডাকশন হয়েছে, কিছু লেখা হয়েছে, কিন্তু ফল আউট নিয়ে খানিকটা আছে। দেশভাগটা হচ্ছে এবং তার যে একটা জ্বলন্ত একেবারে চোখে দেখা সংঘটিত হচ্ছে যে ঘটনা, এরকম সেরকম নেই। ইতিহাস আছে, ইতিহাসের মধ্যে আছে যে এই কেন দেশভাগ হয়েছে, তো মানুষের যন্ত্রণা, এক একটা মানুষের কি যন্ত্রণা এবং কতখানি তার গভীর, তার ভিতরে অভিঘাত তৈরি হয়েছিল দেশভাগ জনিত কারণে, সেভাবে আমরা অন্তত লেখা দেখিনি। আমার একটা লেখা আছে মাধবতার পারিপার্শ্বিক বলে, তার মধ্যে খানিকটা আছে আর কি, কিন্তু ওই আর কি
একটু আছে, বেশি অনেকটা নেই, হুম একটা বিস্তারিত বিবরণ সেই অর্থে নেই। আর একটা কারণও আছে, কারণ দেশভাগের ইম্প্যাক্টটা তো আমি খানিকটা ময়মনসিংহের থেকে বুঝেছিলাম। তারপরে আমি যখন চলে আসি ওখান থেকে, তারপরে কিন্তু আমি আমার একটা অন্য পরিবেশে চলে গেলাম। উদ্বাস্তু সমস্যাটা আমাকে ডাইরেক্টলি তো হিট করলো না, কারণ আমরা তো ঠিক উদ্বাস্তু হলাম না। হুম দেশ ছাড়লাম কিন্তু উদ্বাস্তু হলাম না, কারণ আমাদের তো ঠাঁই ছিল, হুম আশ্রয় ছিল। কৃষিরা উদ্বাস্তু হলেন, তারপরে দাদারা উদ্বাস্তু হলেন, তারা হলেন জ্যাঠামশাই চলে এলেন কলকাতা, নানারকম জিনিস হলো আর কি। তাহলে এই ক্ষেত কি, যেটা আপনি তখন বললেন যে আপনার ছেলে মেয়েদের মধ্যেও আজকে ওই ব্যাপারটা নেই, যে কারণ এটাই তাদের জন্মভূমি, হুম। নতুন করে তো দেশভাগ তারা কেউ দেখেনি, তাহলে কি তরুণ প্রজন্মের কাছে কি মনে হয় ধীরে ধীরে স্বাধীনতার উদযাপনটাই বড় হয়ে দাঁড়াবে, দেশভাগের গ্লানিটা ধীরে ধীরে মুছে যাবে? তার উদযাপন বড় হয়ে দাঁড়ালো কোথায়? প্রথম কথা হচ্ছে যে ধরো প্রথম 1-2 বছর আমি দেখতাম ঘরে ঘরে লাল তেরঙ্গা পতাকা তোলা হচ্ছে। হুম আমরা রেল কলোনি টলোনি দেখতাম অনেকই বাড়িতে খুব উৎসাহের সঙ্গে 15ই আগস্ট তেরঙ্গা পতাকা তোলা হচ্ছে, গান টান হচ্ছে, জনগণ মন বা বন্দে মাতরম বা এইসব, কিছু দর্শনী বক্তৃতা হচ্ছে স্বাধীনতা নিয়ে। একটু ধীরে 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 সমস্ত ব্যাপারে তো চলে গেল। তুমি কয়েক বছরের মধ্যেই দেখলেন যে পতাকা কেউ আর তুলছে না। পতাকা তোলা স্বাধীনতা দিবস হয়, সরকারিভাবে হয়, হুম আর প্রধানমন্ত্রী বক্তৃতা করেন, কিছু কিছু সরকারি অনুষ্ঠান এগুলো হয়, কিন্তু তুমি প্রাইভেটলি দেখবে না যে 15ই আগস্ট পালন করার জন্য একটা আলাদা করে কোনো অনুষ্ঠান কিছু হচ্ছে, এরকম কিছু হয় না। হুম অর্থাৎ মানুষ স্বাধীনতা দিবসটাকে প্রায় খুব একটা ইম্পর্টেন্ট দিন হিসেবে এখন আর নেই মানুষের কাছে। আচ্ছা ঘরে ঘরে তেরঙ্গা পতাকা তোলা তো মানুষ ভুলেই গেছে, তোলে না। সুতরাং এখনকার যুবক যুবতীরা কতখানি স্বাধীন হয়েছে বলে গর্ব অনুভব করে আমার সন্দেহ আছে, কারণ তাদের দেশ তো এটা নয়। তারা যারা শিক্ষিত ছেলে বলে তারা ভাবে, সবসময় ভাবে যে আমি আমেরিকায় চলে যাবো, বা আমি অস্ট্রেলিয়া চলে যাবো, বা আমি জার্মানিতে বসস্থাপন করবো। এই দেশ এখন তো পুরো ব্যাপারটা হয়ে যাচ্ছে যে ওর ছুরি তোর বিয়ের মতো আর কি, এই চলে যাবো আর কি। আছে কদিন এদেশে, এদেশে থাকতে হচ্ছে বলে থাকা, নইলে এই দেশ ছেড়ে তো আমি আমেরিকা চলে যাবো, ওখানে সুখের দেশে থাক। কেন এই ব্যর্থতার দায় কার? এই স্বদেশ চেতনার অভাব হয়ে গেছে এখন। এখন যে স্বদেশের জন্য ক্ষুদিরাম প্রাণ দিয়েছিলেন, হ্যাঁ প্রফুল্লচাকি প্রাণ দিয়েছিলেন, বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, কি বলবো, সেই সমস্ত ব্যাপারটাই তো এখন চলে গেছে। এখন তো ব্যাপারটা একদম, এই স্বদেশ চেতনাটাই তো এখন তরুণদের মধ্যে বিশেষ নেই। তাদের এখন বেশিরভাগ লোকেরই ধারণা যে আচ্ছে দেশ হয় আমেরিকা, ওইখানে যেতে হবে, বা ইউরোপে যেতে হবে, অস্ট্রেলিয়ায় যেতে হবে। এখানে ভারতবর্ষ ছিল নিজের জন্য, হ্যাঁ, মানে স্বদেশ চেতনার জায়গা নয়, আমার উন্নতি কোথায়, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আমি সেখানে যাব। এখন স্বদেশ চেতনা, স্বদেশ বোধ, স্বদেশ প্রেম, এই জিনিসটা এখন খুব কমে গেছে। এটা মানে জাগানো যায় কিভাবে, আপনার কি মনে হয় আজকে? দেশের ছেলে পুলেদের জায়গাতে গেলে কি করতে হবে, দেশ এত তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে। আর জেএনজির কথা তুমি বললে, জেএনজি তো একটি, কি বলবো, জেএনজি কিছু পরিমাণে, সাম এক্সটেন্ট, দে আর সেলফ সেন্টার। তারা নিজের ব্যাপারটা বুঝতে পারে, ঠিক আছে, মা আছে, বাবা আছে, সবাই আছে, ঠিক আছে, কিন্তু আমি মোর ইম্পর্ট্যান্ট, আমার কাছে আমি মোর ইম্পর্ট্যান্ট, এইটা তার ভেতরে ঢুকে গেছে। সুতরাং সে চেষ্টা করবে মাইসেলফ, আমাকে নিয়ে। 10 জনকে নিয়ে চিন্তা করার অভ্যেসটা চলে গেছে। এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, আস্তে আস্তে মানুষ ছোট ছোট ফ্যামিলিতে ভাগ হয়ে যাচ্ছে। সেই 51টি, আমরা আশ্রমে 51টি পরিবারে থাকতে বাধ্য হয়েছি। একজন রোজগার করতো, 10 জন খেত, এটা ভালো জিনিস ছিল না। কিন্তু
ওইটাই ছিল 91 পরিবারের একজন ত্যাগী মানুষ, তিনি রোজগার করছেন আর খাচ্ছে 10 জন। দাদু রোজগার করছে, খাচ্ছে অনেক আত্মীয় স্বজন, বসে বসে খাচ্ছে, ও তাদের কোনো তাগুত্তাপ নেই, আর দাদুরও কোনো তাগুত্তাপ নেই। একা রোজগার করছেন, 5 জনে খাচ্ছে, তার দরকার নেই খাওয়ার, কিন্তু ওই 100 জন 200 জন আত্মীয় স্বজন আসছে, খাচ্ছে, ঠিক চলে যাচ্ছে, ভাববার ছিল না। এই যে ফেলো ফিলিং, এই জিনিসটা তো আস্তে আস্তে কমে আসছে। তো এখন দেখবে স্বদেশ বোধ, ভারত চেতনা, সেটাই তো মানুষের তো খুব কম। লোকে এখন এই বাঙালি বলে ভাবে, বিহারি বলে ভাবে, তামিল বলে ভাবে, এরকম ভাবনা এসে গেছে। প্রাদেশিকতার বোধ জাগ্রত হয়েছে বেশি, পাঞ্জাবি এই বোধ জাগ্রত হয়েছে খানিকটা। তো আমি ভারত আমার দেশ, এটা ভাবনা চিন্তার এই হৃদয়ের প্রসার দরকার। প্রসারিত হৃদয় হলে তবে এই ভারতবর্ষকে নিয়ে ভাবা যায়। তো প্রসারিত হৃদয়টা তো আমাদের এখন নেই। ফলে এটা একটা হয়েছে যে ভারত চেতনাটা কমে এসছে। এবং আপনি কি আশা দেখেন যে এটা ফিরে আসতে পারে আবার, নাকি এটা এরম ভাবেই ধীরে ধীরে আরো স্ক্যাটার্ড হতে যাবে? পৃথিবী যেদিকে যাচ্ছে সেদিকে এখন এই স্বদেশ চেতনা ব্যাপারটা হয়তো আস্তে আস্তে বাহুল্য হয়ে যাবে। কেননা যে আমেরিকায় বসবাস করছে তার পরের প্রজন্ম এবং তার পরের প্রজন্ম, সে তো আর ভারতবর্ষকে নিজের দেশ বলে ভাবছে না। ঠিক। ধরো যতীনবাবু আমেরিকায় গেছেন, যতীনবাবুর ছেলে বিনায়ক, তার ছেলে হয়তো শম্ভু, বাঙালি নাম রাখা হচ্ছে, কিন্তু সে আর বাঙালি তো থাকছে না, এবং সে ইন্ডিয়ানও থাকছে না, সে আস্তে আস্তে আমেরিকা হয়ে যাচ্ছে। এখন যে সমস্ত মানুষ ওখানে যারা বড় বড় ইয়েতে ভারতীয় বংশোদ্ভূত বলা হয়, ভারতীয় বংশোদ্ভূত তারা, দে আর নট ইন্ডিয়ানস, তারা ভারতীয় বংশোদ্ভূত, তারপর আস্তে আস্তে করে তারা আমেরিকান হয়ে গেছে, তারা আর ইন্ডিয়ান নেই। আমরা গর্ব অনুভব করি তারা ইন্ডিয়ান, আমাদের দেশেরই কেউ, তাদেরই সন্তান সন্ততি, এটা আমরা শুধু মনে করি যে তাদের মূলটা ইন্ডিয়ান ছিল, এইটুকু আমাদের গৌরবের ব্যাপার। কিন্তু তারা এখন আর ইন্ডিয়ান নেই। তো এইরকম তো হবেই, কিন্তু আটকানো যাবে না। বুঝলাম। আমরা ফিরে আসছি আবার একটু দেশভাগের প্রসঙ্গতে। ধরুন দেশভাগ তো হয়েছিল, তখন একটা ভূ রাজনৈতিক একটা মানচিত্রকে বিভাজন করা হলো, কিন্তু ধর্মকে কেন কেন্দ্র করা হলো? এটা নিয়ে আপনি কি বলবেন? মানে এটার কি ব্যাখ্যা হতে পারে? পরবর্তী সময়ে একজন ব্যক্তি, শীর্ষেন্দু মুখোপাধ্যায় কি ভেবেছেন এটা নিয়ে, যেটা করার কারণ কি ছিল? এখন একটা আমার সময় এসেছে যখন এই হিন্দু মুসলমান ইস্যুটা মাঝখানে হয়ে গেছিল, স্তীমিত হয়ে গেছিল, আবার এখন একটু জেগে উঠেছে। কারণ যে ধর্ম নিয়ে অতি সক্রিয়তা তো দেখতে পাচ্ছি যে ইসলামের মধ্যে আছে খানিকটা, এবং ইসলাম একটা জাগ্রত এবং ক্রিয়াশীল ধর্ম, মানে তারা একটু অ্যাকশন কেন্দ্রিক আর কি। খ্রিস্টানরা অতটা ওই নয় আর কি, ধর্ম সচেতনতা তার হয়তো খানিকটা আছে, কিন্তু উন্মাদনা কম। ইসলামের মধ্যে উন্মাদনা বেশি আছে। এসব নানান কারণে ইস্যুটাকে আমরা বাদ দিতে পারছি না, বা ইস্যুটাকে আমরা নালিফাই করতে পারছি না, তো রয়েই গেল। আমার যেটা মনে হয় যে সব ধর্মেরই মূল কথা হচ্ছে অস্থি এবং বৃদ্ধি। মানুষ কিভাবে ভালো থাকবে, কিভাবে বেড়ে উঠবে, সেটাই ধর্ম আমাদের শেখায়। ধর্ম যদি নাও মানো ঠিক আছে, ধর্ম মানলে না, তো তুমি জীবনের অস্থিবাচক দিকগুলো তো মানবে, এটা আমাকে বাঁচিয়ে রাখবে, এটা আমাকে মারবে। ধূমপান করলে ক্যান্সার হয় কি হয় না সেটা বড় কথা না, ধূমপান করলে শরীরে ক্ষতি হয়, সেটা ধূমপান না করাই ভালো, এটা একটা ধর্ম। রিলিজিয়ান মানে শুধু মন্ত্রপাঠ তো নয়, রিলিজিয়ান হচ্ছে ওয়ে অফ লাইফ। তুমি কিভাবে
খারাপ অভ্যাসগুলোকে বর্জন করে ভালো অভ্যাসগুলোকে অধিগত করে তুমি একটা প্লাস পয়েন্টে চলতে পারো, অর্থাৎ একটা অস্থিবাচক দিকে তোমার যেন গতি হয়। ধর্ম মানুষকে এটাই শেখায়, আমি যত বুঝি। কিন্তু সেই ধর্ম তো আস্তে আস্তে মানুষের নানা রকম চর্চার ফলে বিকৃত হতে থাকে। ফলে ধর্ম নামে নানা রকম কুসংস্কার চলে আসে, নানা রকম তান্ত্রিকতা আসে, তারপরে নানা রকম সিদ্ধাইয়ের আবির্ভাব হয়, যারা ধর্ম ব্যবসায়ী। এইসব ব্যবসায়ী তৈরি হয় যখন যে কোনো জিনিসেরই ভাইজার হবে, নকল হবে, যে কোনো ভালো জিনিসেরই নকল হবে। ধর্মেরও নকল হয়েছে, ধর্ম ভ্রষ্ট হয়েছে, তো সব ধর্মে এরকম বিকৃতি এসছে। ফলে এখন একটা এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখন যে ধর্মের একটা লাঠালাঠির অবস্থা। কিন্তু সেটা তো নয়। ধর্মের মূল কথা হচ্ছে মানুষ শান্তিতে থাকুক, মানুষ মানে সোজা কথা বেঁচে থাকো, বড় হও। তাহলে কি সেই সময় 47-এ কি সুচিন্তিত বক্তব্য ছিল, মতামত ছিল এটা যে হিন্দু আর মুসলিমকে আলাদা করে দাও, না হলে এরা একে অপরের সাথে থাকতে পারবে না? কিন্তু আমাদের বক্তব্য তা নয়। কিন্তু এখন দাঁড়িয়ে তো আমরা দেখছি তাই হয়ে দাঁড়িয়েছে, এখন তাই হয়ে দাঁড়িয়েছে। তখন তো তাই ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়াটা উচিত নয়। ধর্ম যদি তুমি ঠিকভাবে ধর্ম পালন করো, তাহলে তোমার কারোর সঙ্গে কোনো বিরোধ হওয়ার কথা নয়। এখন সেটা তো নানা রকম ভাবে বিকৃত হচ্ছে, হওয়াটাই হচ্ছে। বেশ, আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই স্বাধীনতাকে আপনি কিভাবে দেখেন? মানে স্বাধীনতার দেশভাগ পারস্পরিক, যেহেতু একই মুদ্রার দুটো পিঠ, স্বাধীনতার বিনিময়ে দেশভাগ হলো নাকি দেশভাগের বিনিময়ে স্বাধীনতা পেলাম? দেখো, এটা তৎকালীন রাজনৈতিক নেতারা তো বসে ঠিক করেছিলেন। দেশভাগটা বোধহয় নেহেরু মেনে নিয়েছিলেন, তার একটা কারণ যে স্বাধীনতা পাওয়া যাবে, টাকাতে দেশভাগের বিনিময় পাওয়া যায়, এরকম একটা বোধহয় কি বলা যায়, একটা চুক্তি হয়েছিল আর কি। তো দেশটা স্বাধীনতা পাওয়ার যোগ্য কিনা, এই যাত্রা স্বাধীনতাটাকে রক্ষা করতে পারবে কিনা, স্বাধীনতাকে যথার্থ মূল্য দেবে কিনা, সেটা তো ভেবে দেখা হয়নি। যে কারণে যাত্রা এত বছর হয়ে গেল দাঁড়াতে পারছে না। এখনো ভারতবর্ষ হয়তো মোটামুটি উন্নয়নশীল দেশ বলা হয়, কিন্তু আমরা বলবো দরিদ্র দেশ। যদিও তার পার ক্যাপিটা ইনকাম তার ইকোনমিক হিসেবে বেশি, কিন্তু এখনো ভারতবর্ষ দরিদ্র দেশ। আমরা ভারতবর্ষে ঘুরে বেড়ালে মনে হয় উন্নতি অনেক হয়েছে, কিন্তু তাও এখনো সে স্পেন হয়ে ওঠেনি, সে এখনো আমেরিকা হয়ে ওঠেনি, সে এখনো জার্মানি হয়ে ওঠেনি। বেশ, তাহলে কথা মানুষের পরিবর্তনটা হয়, যে একটা সভ্য দেশে যে ডিসিপ্লিনটা অটোমেটিক, একটা লোক যে একটা ঠোঙা ডাস্টবিনে ফেলবে বা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গর্ত থাকবে না যাওয়ার রাস্তায়, এইসব জিনিসগুলো তো মিনিমাম একটা দেশের প্রয়োজন। সেটা তো এখনো হয়ে ওঠেনি আমাদের। তাহলে ধরুন আজকে যদি 1947 সালে আমরা ফিরে যেতে পারি, ধরুন যখন সিদ্ধান্ত হচ্ছে এই দেশভাগ হবে, দেশভাগের সিদ্ধান্ত হয়ে গেছে, নেতারা বসে রয়েছেন, আপনি যদি ওইখানে উপস্থিত থাকতে পারতেন, মানে কিশোর শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং আজকের প্রবীণ শীর্ষেন্দু মুখোপাধ্যায় দুটো সত্তাই যদি সেখানে উপস্থিত থাকতে পারত, তাহলে কি একই প্রশ্ন করতো? করলে কি প্রশ্ন করতো? আলাদা প্রশ্ন করলে কি প্রশ্ন করতো? আমি বলতাম, কেন দেশভাগ হচ্ছে? দেশভাগের কোনো প্রয়োজন নেই। এতকাল যদি দুটো জাতি একসঙ্গে থেকে থাকে মিলেমিশে, দাঙ্গাও হয়েছে, সে হতেই পারে, সে ফুটবল খেলা নিয়েও তো হয়, কিন্তু দেশটা ভাগ করো না। আমি অন্তত এটা বলতাম। মানে আপনার দুই সত্তাই একই কথা আজও বলে? আজও বলে। দেশটা যদি ভাগ না হতো, তাহলে দেশটা সমগ্র দেশ মিলে একটা আমরা
অনেক শান্তিতে থাকতেন, বিশেষ করে বাঙালিরা এবং পাঞ্জাবিরা তো ভালোই আছে, বাঙালিরা অনেক শান্তিতে থাকতে পারতাম বলে আমার মনে হয় দেশভাগ না হলে। বেশ, আমরা আজকে এখানেই শেষ করছি আমাদের অনুষ্ঠান। তো আপনারা শুনলেন, আপনারা দেখলেন, আপনারা উপলব্ধি করলেন একজন কিশোর কিভাবে দেখেছিলেন দেশভাগকে। একজন প্রখ্যাত কথা সাহিত্যিকের মুখ থেকে শুনলেন দেশভাগের বিভিন্ন ঘটনা, তার ফেলে আসা জীবনের ঘটনা। আপনাদের সামনেও কিন্তু প্রশ্ন রইল যে দেশভাগের বিনিময়ে স্বাধীনতা নাকি স্বাধীনতার বিনিময়ে দেশভাগ? সত্যি স্বদেশ চেতনার এত অভাব কেন ঘটছে? আগামী দিনে কি আর মানুষ ক্ষুদিরাম বা নেতাজি এইগুলো মুখ দিয়েই বলবে? আমরা কি আর সেই মনীষী বা সেই তরুণ প্রজন্ম পাবো না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দ্য বাংলা স্ফিয়ার। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। কিন্তু তার আগে, যাওয়ার আগে আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে। আজকে 15ই অগস্ট, স্বাধীন হয়েও আমরা কি আদৌ স্বাধীন হলাম, নাকি এ এক চুক্তি স্বাধীনতা? ঠুকছি, মিথ্যে ছিলাম? কমেন্টে জানাবেন মতামত। ভালো থাকবেন, শুভরাত্রি।